উপন্যাসের ঝুলি গল্পের চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন আমোদ ছপা রচিত যদ্যপি আমার গুরু। আজ নিবেদন করতে চলেছি উপন্যাসটির তৃতীয় পর্ব। এর মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন এর মধ্যে লেখাপড়া কদ্দূর করেছেন। কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালাস অব রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজ্জাক স্যার জিজ্ঞেস করালেন পড়ার সময় দরকারি অংশ টুইকা রাখার অভ্যাসটা করছেন কিনা। আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাইলে তো কোনো কামে আইব না। ক্ষেত চষবার সময় জমির আইল বান্দা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার সেলফের লেলিন রচনাবলীর ভিতর থেকে একটা বই টেনে বের করলেন। গায়ের চাদর দিয়া মলাট মুছে দিয়ে বললেন, আপনারা তো অহন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাগছেন। দেখি লেলিন সাহেবের এই বইটা আগাগোড়া পইড়া সারসংক্ষেপ করে দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যারের কোনো একজন আত্মীয়র অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেলিনের ইকোনমিস্ট হিস্ট্রি অফ রাশিয়া বইটি নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যপন্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সার সংক্ষেপ করতে আমার জান কাবার হওয়ার দশা। ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল যৎসামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলোর ব্যবহার করার পারঙ্গমতা অর্জন করতে পারিনি। তথাপি লেলিনের রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপ্ত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিষয়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছেন, বৃহৎ জাতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চাষের কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈধ একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে। সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কোনো সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন, তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন, সেটাই গ্রন্থির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল। লেনিনের মূল বক্তব্য ছিল এরকম, যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটি পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মান্দাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসে পিছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখের দিকে। কিন্তু রাশিয়ান সমাজের পরিবর্তনের সূচনাটা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্ব দিয়ে সমাজের খোল নলচে দুই বদলে ফেলেছে। কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জোয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নাই। আর পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাত ছেড়ে দেওয়া হয়, তারা রাশিয়ার শিল্পী বৃহৎ সর্বোৎকৃষ্ট পশ্চিম ইউরোপের বুর্জোয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জোয়ারা তাদের শোষণের নাগপাশ বিস্তার করে ভারত কিংবা এশিয়া আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশ পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিমা বুর্জোয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে। এ ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি ছিল, রাশিয়াতে পশ্চিমার তুলনায় খুব অল্প শিল্পায়ন হয়েছে, শিল্প শ্রমিকের সংখ্যাও পশ্চিমার তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপরেও লেনিন মনে করেন শ্রমিক শ্রেণীর হাতেই রাশিয়ার ভবিষ্যৎকে সুপর্দ করতে হবে। যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি কলকবজা ব্যবহারের অধিক জ্ঞান রাখে, রাশিয়ার ভাবি শিল্পায়নের দায়িত্বও শ্রমিক শ্রেণীর উপর ন্যস্ত করতে হবে। মার্কসের হিসাব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেও বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন
মার্ক্সীয় চিন্তা পদ্ধতিতে একটু অদলবদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন। এই বৃহৎ কলেবরের গ্রন্থের প্রত্যেকটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6-7 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওইখানে পিছনের টেবিলে রাইখা যান, সময় হলে দেখব না। তারপরে যেমন বই পড়েছিলেন পড়তে থাকলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম। আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হায় হায় করছেন কি, একেবারে বিভাগ বইটা সারসংক্ষেপ করে ফেলাইছেন। সেদিন তিনি এক কাপ চাও খেতে বলেননি। অগত্যা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, মৌলভী আহমদ ছপা, লেনিনকে নিয়ে বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজি না লিখা বাংলাতে লিখতে পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুভব করতে পেরেছেন, এটাই আমার অনেক বড় সান্ত্বনা। এ কথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে কথা উঠল। আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটি আপনার ভাল লাগে? তিনি বললেন, কেমনে কই কোন জিনিস ভাল লাগে? তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পরে একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সির কাছে জবাবদিহি করতে হয়। এ ভয়ে ওর কাছে কেউ ঘেসবার চাইতো না। এখন নামটা মনে করবার পারছি না। একসময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতির হইয়া গেল। একসময় তিনি আমাগো লগে থাকতে আইলেন। সেই সময় আমি শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলা ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে ফিরবার লাগছি, সেই ভদ্রলোক আমার লগে আসিল। তখন দুপুরবেলা, খুব গরম, রিক্সার বদলির সময়, সহজে রিক্সা পাওয়া যায় না। যেই চড়বার লাগছি সেই ভদ্রলোক আমার হাত ধরে টাইনা নিয়ে কয়, এটাতে চরণ যাইতো না, দেখছেন না কেমন হাড়জিরিজিরিয়া মানুষ। আমি যত রিক্সা ঠিক করি এক একটা আসিলা বাইর কইরা বিদায় করে দেয়। সেই দিন বেবাকপথটা হাইটটা বাড়িতে ফিরে আইছিল। মেহনতি মানুষের উপর এই যে জাগ্রত সহানুভূতি, আমার মনে হয়েছে এটাই সমাজতন্ত্রের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক টটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এই দেশে টটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছা বলে টটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনেই নি। তাই জিজ্ঞেস করলাম, টটস্কির সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলাত থেকে ফিরা টটস্কির থিওরি অফ পার্লামেন্ট রেভলিউশনের বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুট ধরায় একটুখানি লাজুক ভঙ্গিতে বললেন, বিলেত থেকে আইসা আরও একটা তর্জমার কাজ আমি করছিলাম। আমি আগ্রহ সহকারে বললাম, কী খাচ্ছা? অবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ব্রত করে একটা ছোট বই আছে না, সেইটার ইংরেজি অনুবাদ করছিলাম। রাজ্জাক স্যারের অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপিগুলো কোথায়? তিনি ছাই ঝাড়তে ঝাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন, দেখে আমার রবীন্দ্রনাথের একটা গানের দুটি পংক্তি মনে পড়ে গেল। পথিক পরাণ চল রে ওরে তুই, যে পথ দিয়ে গেছে চলে বিকেলবেলার জুই। এখানে আমি কিছু নিজের কথা বলবো। পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দিত তত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে, আমি মনে মনে সেগুলো অবন ঠাকুরের বাংলা ব্রত এবং টটস্কি থিওরি অফ পার্লামেন্ট রেভলিউশনের মধ্যিখানে রেখে একটা গড় গ্রহণ করেছি। রাজ্জাক সাহেব সারা জীবনে কিছু লেখেননি কেন, এই নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজ্জাক সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন, সেই কৈফিয়ত একমাত্র তিনি দিতে পারেন। তার কিছু বলা আমার উচিত হবে না, তথাপি আমি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ টটস্কি থিওরি অফ পার্লামেন্ট রেভলিউশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন,
সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল। তার মানসিক সূক্ষ্মতার এমন একটা উন্নত উত্তরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটিতে নেমে আসা সত্যি দূর হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞান চর্চার সামাজিক প্রেক্ষাপটটির কথা অবশ্যই কর্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কেন এ তুলনাটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি। ঘর বাড়ি দালান অট্টালিকা এ সকল ভৌত অবকাঠামোর কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞান চর্চার নানা ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছেন, তাতে সন্দেহ নেই, কিন্তু তারা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন তারা জ্ঞান চর্চার কোনো ক্ষেত্রটিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেই জিনিসটি নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 সাল থেকে 1947 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ICS পাস করেননি। একথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান অবদানের একটি হলো পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক ভিত্তিটি তৈরি করা, দ্বিতীয় অবদান বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প এবং কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে এই তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞান চর্চার যে আরও একটা বৈষয়িক মানদণ্ড রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ কিছু নেই সেখানে। বিশেষত পাকিস্তান সৃষ্টির পরে জ্ঞান চর্চার উত্তাপ আরও অবস্থিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিবেদিত প্রাণ মানুষও